গতকাল রাত্রি 10:20 নাগাদ আমার ভাই চন্দ্র, মাননীয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে বাড়ি ফেরার পথে বাড়ির খুব কাছে একদল দুষ্কৃতী ঘিরে ধরে বাইকে করে গাড়িতে করে এসে গুলিতে ঝাঁঝরা করে মেরে দিয়েছে। পুলিশ তার তদন্ত করছে। এখনো পর্যন্ত 3জন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। এই খবর আপনারা মোটামুটি সকলেই জেনে গেছেন। কোনোদিন ভাবিনি চন্দ্র ভাই তোমার জন্য এই প্রতিবেদনটা করতে হবে, কিন্তু করতে হচ্ছে। এই খবরের মধ্যে কোনো নতুনত্ব নেই, আপনারা সকলেই সেটা জেনে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই খুনটা হলো কেন, কে মারলো, কেন মারলো এবং এর পরে কি? দেখুন, কে মারলো এই প্রশ্নের উত্তর জানার জন্য কোনো পুলিশ হতে হবে না, কোনো গোয়েন্দা হতে হবে না, কোনো এনআইএ এজেন্ট হতে হবে না, কোনো রয়ের এজেন্ট হতে হবে না। গোটা বাংলা জানে চন্দ্রনাথ রথকে, ওই 3জন দুষ্কৃতীকে তো ভাড়া করা গুন্ডা, ওদেরকে তো পয়সা দিয়ে মারিয়েছে। এর পিছনে রয়েছে ওই ডাইনি মমতা আর তার অবৈধ বেটা অভিষেক। এর বাইরে অন্য কেউ নেই, গোটা বাংলা এটা জানে। কালকে রাত্রে যে লাইভ করেছি ফেসবুকে, অত রাত্রে এখন অবধি আপনারা প্রায় 20 লাখেরও বেশি মানুষ দেখেছেন। একটা কমেন্টও পাইনি যে আমি ভুল কথা বলছি, আমি অন্যায় কথা বলছি। গোটা বাংলা জানে এটা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন চন্দ্রকে অ্যাটাক করা হলো, এর পিছনে কি কারণ রয়েছে? দেখুন, এখন অবধি যে ঘটনাগুলো পেয়েছি এক এক করে আপনাদের সামনে সেই ঘটনাগুলো রাখবো। কিন্তু কেন বলছি যে এখানে ওই মমতা আর অভিষেক, এই দুজনই এটার পিছনে রয়েছে, কারণগুলো এক করে বলছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মানুষ যেটা ভাবছে, গোটা বাংলার মানুষ যেটা জানছে, তার মধ্যে কোনো ভুল নেই। নাম্বার 1, শুভেন্দুদা নিজে বলেছেন, মাননীয় শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে এই ঘটনা প্রি প্ল্যান্ড। এই ঘটনা পুরো রেকি করেছে গত কয়েকদিন ধরে, এবং তারপরে এমন জায়গায় এই হত্যালীলা পর্বটা সমাধা করা হয়েছে যেখানে কোনো সিসিটিভি কভারেজ ছিল না। অর্থাৎ এরা খুব ভালো করে জায়গাটা, স্পটটা চিনেছে। এটা কোনো আচমকা হামলা নয়, এটা কোনো স্থানীয় জিহাদি বেরিয়ে করেনি। এটা পুরোপুরি হায়েস্ট অথরিটি থেকে অ্যাপ্রুভাল নিয়ে পুরো রেকি করে প্ল্যান করে ঘটনাটাকে ঘটানো হয়েছে। এমনকি যে গাড়িটাকে উদ্ধার করা হয়েছে, যেটা এই চন্দ্রকে মারার জন্য ব্যবহার করা হয়েছিল, সেখানে ফলস নাম্বার প্লেট অবধি লাগানো হয়েছে। তার মানে পুরোটাই প্রি প্ল্যান ছিল। 2 নম্বর, যে পিস্তলটা মারার জন্য ব্যবহার করা হয়েছে, যেটা স্থানীয় গুন্ডাদের কাছে পাওয়া যায়, 1 শাটার না কি বলে, ওই একবারই মারবে, মুঙ্গের বিহারের ওইসব জায়গা থেকে আগে আসতো, এখন লোকালি তৈরি হচ্ছে, তো সেই সব অস্ত্র নয়। এই অস্ত্রটা একটা বিদেশি পিস্তল, চট করে এলাকায় নাকি গুন্ডা বাহিনীর মহলের কাছে পাওয়া যায় না। একটা ওই পিস্তলের দাম 7.5 লাখ টাকা। তাহলে বুঝতে পারছেন কত বড় জেহাদি শক্তি এর পিছনে আছে, কিভাবে এখানে কাদের যোগাযোগ রয়েছে, কেন বলা হচ্ছে মমতার অভিষেক এটার সঙ্গে সরাসরি ইনভলভ, কেন মনে করা হচ্ছে যে ওরাই এটার পুরোপুরি প্ল্যান করেছে। এই অস্ত্র ব্যবহার দেখেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, যেটা আরও গুরুত্বপূর্ণ, গোটা রাজ্যে তৃণমূল হেরে উড়ে বেরিয়ে চলে গেছে, কিন্তু যে কটা বিধানসভা জিতেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মধ্যমগ্রাম। সেই মধ্যমগ্রাম আশেপাশে সব বিধানসভা দেখুন বিজেপি জিতেছে। সুতরাং সেখানে অত কিছু ট্যাফু করার জায়গা নেই। এটা করার পর সেফ প্যাসেজ পাওয়া যাবে, এইটা করার পর আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া যাবে, এইটা যাওয়ার পর রাজনৈতিক আশ্রয় পাওয়া যাবে, এটা বুঝেই সেই মধ্যমগ্রাম যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। তাহলে এটা যদি প্রি প্ল্যান না হয়, এটা যদি সর্বোচ্চ স্তর থেকে চক্রান্তটা না করা হয়, ওই বিধানসভায় কেন বেছে নেওয়া হলো? কলকাতার বিধানসভা থেকে বেরিয়ে মধ্যমগ্রাম অবধি চন্দ্র পৌঁছেছিল, মাঝখানের কোনো জায়গাতে তো সেটা অ্যাটাক করতে পারতো। অন্য কোনো জায়গা ছিল না যেখানে বিজেপি জেতেনি, সেখানে গিয়ে ওই অ্যাটাকটা করানো সম্ভব ছিল না। এই জন্য তৃণমূলের জেতা মধ্যমগ্রামটাকেই বেছে নেওয়া হয়েছে। এখান থেকেও প্রমাণ উঠে আসছে। তার থেকেও বড় কথা, কালকে বিকেল বেলাতেই পিসি ভাইপো কিন্তু মিটিং করেছে, তাদের নতুন বিধায়কদের নিয়ে সবাই মিটিং করেছে, এবং তার আগে বিজেপি যে ভদ্রতা বোধটা দেখাচ্ছিল, যে সৌজন্যটা দেখাচ্ছিল, যে কোথাও এই তৃণমূলের গায়ে হাত দেবে না, সেই আবহাওয়ায় চলছিল। কিন্তু এই মিটিংয়ের পরই এই তৃণমূল নতুন করে অ্যাক্টিভেট হয়ে গেছে, এদের এই জেহাদি শক্তি নতুন করে অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং তারপরে কিন্তু চন্দ্রকে মরতে হলো। সুতরাং এগুলো সবটাই কি কাকতালীয় রয়েছে? এবং আরেকটা জিনিস খুব ভালো করে, খুব গুরুত্বপূর্ণভাবে ভেবে দেখুন, এখানে
ভোট হয়েছে, নির্বাচন কমিশনের নজরদারিতে ভোট হয়েছে, পুরো নোটিফিকেশন দিয়ে, এবং সেখানে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সমস্ত কিছু নিয়ে নির্বাচনটা হয়েছে। সেই নির্বাচনে বিজেপি জিতে গেছে এবং খুব স্বাভাবিকভাবে এখানে মমতাকে রেজিগনেশন দিতে হতো, এখনও অবধি রেজিগনেশন দেয়নি। এমনকি ইলেকশন কমিশনের রুল বলছে আপনি যদি এই আইন না মানেন আপনার দলের রেজিস্ট্রেশন যেটা আছে সেটা অবধি ক্যান্সেল হয়ে যাবে। তা সত্ত্বেও, সেটা জানা সত্ত্বেও, সেটা বোঝা সত্ত্বেও এই এখনও রেজিগনেশন দেয়নি। তার ফলে কি হয়েছে? তার ফলে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এখনও কিন্তু ওর হাতে আছে। এই যে আপনারা বলবেন যে পুলিশের তো থানার ওসি চেঞ্জ হয়ে যাচ্ছে, পুলিশের তো এসপি চেঞ্জ হয়ে যাচ্ছে, আরে ভাই সে চেঞ্জ হোক, কিন্তু পুরো সিস্টেমটা, যে চটিচাটা সিস্টেমটা গত 15 বছর ধরে তৈরি করেছে, সেই সিস্টেমটা তো এখনও বজায় রয়েছে, এখনও তো তাদের কন্ট্রোলটা এর হাতে রয়েছে। সেই জন্যই তো রেজিগনেশন দেয়নি। আর সেই জন্যই কিন্তু চন্দ্রকে মরতে হলো। এবং এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এর পিছনে কার হাত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কার হাত রয়েছে সেটা তো বোঝা গেল, কিন্তু কেন এই জিনিসটা করা হলো, কি এটা থেকে অ্যাচিভ করা যাবে? দেখুন, এখানেও কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। এক 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 করে যদি আপনাদের সামনে সেই পয়েন্টগুলো রাখি না, আপনাদের কাছে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে যে এরা বুঝতে পারছে যত যাই ডামাডোল করি, রেজিগনেশন না দিই, চুলের মুঠি ধরে হিড়ির করে বার করবে। কোনো আইন আদালত কোথাও গিয়ে এটা থেকে রেহাই পাওয়া যাবে না। কিন্তু যদি এই রেজিগনেশনটা না দিই, সেটা যে ডামাডোল হবে। এবং এইখানে এই ধরনের শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে অ্যাটাক করে মারিয়ে দেওয়া হচ্ছে, তার মানে ক্ষোভে ফুটবে এখানকার যারা বিজেপির নেতাকর্মীরা রয়েছেন। চূড়ান্ত রকমের একটা আক্রমণ শুরু হয়ে যাবে এবং ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আর সেইটাকে কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রকমে এই ইলেকশনের ফলটাই যদি স্টে আনা যায়, যে রাজ্যের পরিস্থিতি এখন ভালো নয়, এখন সেই জায়গা থেকে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক, তাহলে 6 মাস বাদে আবারও একটা ভোট হবে এবং সেই ভোট থেকে সুযোগ পাওয়া যাবে, সেটা কিন্তু অন্যতম বড় কারণ। 2 নম্বর কথা হচ্ছে এই চন্দ্রনাথ রথ, আপনারা যারা জানেন তারা জানেন, আমরা তো খুব ক্লোজলি কাজ করেছি। যেখানে যখন যা বিপদ হয়েছে, এই মমতার পুলিশ তারা আমাদের কিভাবে বিপদে ফেলেছে, কিভাবে টর্চার করেছে, আপনারা সবটাই জানেন। তো সবসময় তো শুভেন্দুদার কাছে পৌঁছানো সম্ভব হতো না। এই মানুষটা যদি মোরালি পাশে না থাকতো, আমরা এই লড়াইটা লড়তে পারতাম না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু শুভেন্দুদা রাজনীতিবিদ, ব্যস্ত মানুষ, বিভিন্ন জায়গায় তাকে ছুটতে হচ্ছে। এই চন্দ্র ছিল আমাদের কন্ট্যাক্ট পয়েন্ট এবং শুভেন্দুবাবুর হয়ে সমস্তটা কিন্তু দেখে নিত, তার অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা দেখে নিত এই চন্দ্রনাথ। তৃণমূলের চুরি, দুর্নীতি, সমস্ত কাচ্চা চিট্টা এই চন্দ্রনাথের কাছে ছিল। শুভেন্দুবাবু মানে 15 মিনিট আমরা বসে দেখেছি অন্তত 7 বার ফোন এসছে শুভেন্দুবাবুর এই চন্দ্রর কাছে। এতখানি তার উপর ডিপেন্ড করতেন। সুতরাং যদি শপথ গ্রহণের আগে এই চন্দ্রনাথকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে দুর্বল করে দেওয়া যাবে, মানসিকভাবে তিনি বিপর্যস্ত থাকবেন এবং বোঝানো যাবে যে শুভেন্দু অধিকারী চন্দ্রকে অ্যাটাক করা মানে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আলাদা কিছু নয়। চন্দ্র ছিল শুভেন্দু অধিকারী সিস্টেমের মূল জায়গা। সেইটাকে যদি ভেঙে দেওয়া যায়, সেইটাকে যদি শেষ করে দেওয়া যায়, সেটাকে যদি খতম করে দেওয়া যায়, শুভেন্দু অধিকারীকে দুর্বল করে দেওয়া যাবে এবং মেসেজটা দেওয়া যাবে, দেখো শুভেন্দু অধিকারী এখন দুর্বল হয়ে গেছে। যদি কেউ মুখ্যমন্ত্রী হয়, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্ব যদি তাতে আটকে যায়, যদি একটু দুর্বল কাউকে পাওয়া যায়, সেইখান থেকে পেনিট্রেট করা যাবে, সেটা কিন্তু একটা বড় কারণ ছিল। 2 নম্বর হচ্ছে যদি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে, পিএকে এইভাবে মেরে দেওয়া যায়, শুভেন্দু অধিকারীর খাস লোককে এইভাবে সরিয়ে দেওয়া যায়, তাহলে ওভারঅল বিজেপির কি অবস্থা হবে? ওভারঅল বিজেপি কর্মী সমর্থকদের মনোবলটা কিন্তু ভেঙে যাবে এবং সেটাই কিন্তু এরা চাইছিল, যে ক্ষমতায় তোমরা এসেছো সেটা ঠিক আছে, কিন্তু এখনও কন্ট্রোল করবে আমাদের জেহাদি গোষ্ঠীরা, বিজেপি এখনও সামনে আসতে ভয় পাবে, সেটা কিন্তু একটা বড় রিজন ছিল। এবং সবথেকে বড় কথা, এই জিহাদিরা এলে এরা কিন্তু এলাকায় সন্ত্রাস সৃষ্টি করবে, কোথাও মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে করবে এবং যেটা অলরেডি শুরু করে দিয়েছে। দেখাবে যে বিজেপি এই গণ্ডগোল করছে, কিন্তু এদের যে স্লিপার সেল ছিল বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের, যাদেরকে ঢুকিয়ে এই মমতা, এই অভিষেক নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর পাশাপাশি এলাকার উন্নয়ন বাহিনী হিসেবে, এলাকার গুন্ডা বাহিনী হিসেবে তৈরি করেছিল, তাদেরকে পুরোপুরি অ্যাক্টিভেট করে দেওয়া যাবে। দেখুন, এই নির্বাচনের ফলাফলের পর তাদের কিন্তু মনোবল ঘরে ঢুকে গেছে, সব কটা তোলামূল মাল ঘরে ঢুকে গেছে, তাদেরকে বাইরে বার করা যাচ্ছে না। আর এটা যদি চলতে থাকে আর 1 সপ্তাহ তৃণমূল নামক দলটি থাকবে না, তার নাম ও নিশান উঠে যাবে, মিটে যাবে, এটা মমতা অভিষেক খুব ভালো করে জানে। আর তাই তাদের মনোবল বাড়াবার জন্য এটা করবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য গতকাল রাত্রে উঠে এসছে,
মারাত্মক তথ্য, এবং এটা যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। কি সেই মারাত্মক তথ্য? মারাত্মক তথ্যটা হচ্ছে, আপনারা জানেন যে বিভিন্ন অফিসে অফিসে ফাইল সরানোর কাজ চলছে, বিভিন্ন পুরসভা থেকে ফাইল সরানোর কাজ চলছে, এবং সেটার জন্য সান্নাল নামের একটা বদমাইশ চটি চাটা ইতর ছোট লোক, সে কিন্তু নবান্নে গত 36 ঘন্টা ধরে বসে আছে। চিন্তা করবেন না, যেখানে যা রিপোর্ট পাঠানোর পাঠিয়ে দিচ্ছি, যা ব্যবস্থা করার সেটা হচ্ছে। কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে, এখনও যে পরিমাণ ফাইল আছে, আজকের দিনে ফাইল মানে শুধু কাগজের ফাইল হয় না, তার ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। সুতরাং এদের চুরি, দুর্নীতি, কারনামা সমস্ত কিছু আছে। তো সেইগুলো সরাতে যে সময়টা লাগছে, তাতে আর 9 তারিখের মধ্যে শপথ গ্রহণ হয়ে গেলে কিন্তু সেই সুযোগটা থাকবে না। ফলে সেই টাইমটা বাই করার দরকার আছে, এবং সেখানে মানুষ, সাধারণ মানুষ, বিজেপি কর্মী, মিডিয়া, সবার চোখ কিন্তু এইসব জায়গায় রয়েছে। সরানোর কাজটা খুব একটা সহজ হচ্ছে না। সেখানে যদি শুভেন্দু অধিকারীর খাস লোককে সরিয়ে দেওয়া হয়, পুরো কনসেন্ট্রেশনটা ওদিকে শিফট করে যাবে, এবং সেটাই হয়েছে। আর সেই ফাঁকে সমস্ত ফাইল সরানোর কাজ চলছে, যাতে করে নতুন সরকার এলে এই চোর, চিটিংবাজ, ফেরেববাজ মমতার অভিষেক জেলের ঘানি টানতে না হয়, সেই জায়গাটা ইনশিওর করার চেষ্টা করছে। আর কিচ্ছু নয়, এটা একটা বড় কারণ হচ্ছে এই জন্য এইখানে ডামাডোলটা লাগিয়ে দেওয়া। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আরেকটা সূত্র থেকে উঠে আসছে, তার প্রমাণ এখনও আসেনি, কিন্তু সেই প্রমাণ ধীরে ধীরে আসছে, এলে এটা নিয়ে আরও ডিটেলসে এপিসোড করব। এইখানটাকে, বাংলাটাকে এমন একটা উত্তপ্ত উপত্যকা করে দাও, যাতে এটা কাশ্মীরের মতো উপদ্রুত অঞ্চল হয়ে যায় এবং ইন্টারন্যাশনাল নজর এটার উপর থাকে। কেননা এই যারা দেশবিরোধী শক্তি, তাদের সব থেকে বড় এজেন্টের নাম মমতা এবং অভিষেক, এবং এই বাংলাটাকে সেই জন্য এই বিদেশি অপশক্তি চায়, এই জন্য এরা এখনও এতখানি বদমাইশি করার সুযোগ পাচ্ছে, এই জন্য হেরে যাওয়ার পরও এরা গদি ছাড়তে চাইছে না। এই জায়গাটাকেই সব থেকে এরা গুরুত্বপূর্ণ। এই যে ক্যাওসটা তৈরি হয়ে গেল, এর পাল্টা একটা প্রতিঘাত আসবে, এবং তার পাল্টা প্রতিঘাতে ওই তৃণমূলের মাল নয়, এদের যে জেহাদি শক্তিটাকে আছে সেটাকে পুরো রাস্তায় নামিয়ে দেবে। দুদিকে লড়াই চলবে, অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠবে, এবং পশ্চিমবঙ্গের মাটি ছাড়িয়ে, ভারতের মাটি ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে এই জায়গাটা চলে আসবে। এবং এই উপদ্রুত অঞ্চলটাকে কাজে লাগিয়ে বহিঃশক্তি আরও এখানে অ্যাকশান করতে পারবে, সেটাও একটা বড় রিজন। সেই রিপোর্টও কিন্তু উঠে আসছে, এবং ডেফিনেটলি পুলিশ এটা নিয়ে তদন্ত করছে। শুভেন্দুবাবু নিজে জানিয়েছেন আপাতত পুলিশের উপর আস্থা রাখছেন, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এখানে কিন্তু এনআইএ তদন্তের দরকার আছে। দেশবিরোধী শক্তি এখানে ভয়ঙ্করভাবে কাজ করছে। চন্দ্রনাথ রথের মৃত্যু, অনেকেই বলছেন যে ভবানীপুরে শুভেন্দুবাবুর পুরো নির্বাচনটা তো এই চন্দ্র দেখেছে। সেখানে স্ট্রং রুমে ওই মমতা কোনো চুরি করতে পারেনি, ওই অভিষেকের জেহাদি বাহিনী কিচ্ছু করতে পারেনি। কাউন্টিং হলে যে বাঁদরামিটা করার চেষ্টা করেছিল, মমতা খোদ মোবাইল নিয়ে ঢুকে গিয়ে পুরো জিনিসটাকে যে ক্যাওস করার চেষ্টা করেছিল, ঠান্ডা মাথার ছেলে চন্দ্র পুরোটাকে আটকে দিয়েছিল, এবং শুভেন্দুবাবু জয় এনশিওর করেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকেই বলছেন সেই যে ক্ষোভটা ছিল, যে চন্দ্রর কাছে হেরে গেল, শুভেন্দু অধিকারীর কাছে তো হেরেছেই, চন্দ্র একা দায়িত্ব নিয়ে হারিয়ে দিয়েছে মমতাকে, সেইটা মমতা সহ্য করতে পারছে না, সেই জন্য চন্দ্রকে প্রাণ দিতে হলো। হতে পারে এটা একটা রিজন, কিন্তু সেটা একমাত্র রিজন নয়। এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে। এই মমতা এবং এই অভিষেক, এরা হচ্ছে সব থেকে বড় দেশ বিরোধী। এদের পিছনে ভারত বিরোধী, দেশ বিরোধী বৃহত্তর শক্তির একটা মদত আছে, এবং সেই মদতেই চন্দ্রনাথকে এরা সরিয়ে দিল। এর তদন্ত হওয়ার দরকার আছে। এদের কোমরে দড়ি পরে ঘেঁষতে ঘেঁষতে তুলে নিয়ে যাওয়ার দরকার আছে। বাঙালি হিন্দু অনেক সহ্য করেছে, তাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে, কিন্তু এরপরও ভারতীয় জনতা পার্টি এবং তাদের নেতৃত্ব বলছে ধৈর্য ধরো। তার কারণ হচ্ছে একটাই, যে এখনও সরকারটা কিন্তু সরকারিভাবে হাতে আসেনি, শপথ গ্রহণ হয়নি। ফলে অনেকের সঙ্গেই কথা হয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি। চন্দ্রর ঘটনা শোনার পর গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, হাত পা এত থরথর করে কাঁপছে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলবো, আমি পৌঁছতে পারিনি, সারা রাত ঘুমোতে পারিনি, খেতে পারিনি। কিন্তু এই অবস্থা আমার হওয়া মানে, যারা চন্দ্রকে চেনে জানে, এবং এই ঘটনায় সামগ্রিকভাবে গোটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু কাঁদছে, আতঙ্কে থরথর করে কাঁপছে, এবং এর বদলা নেওয়ার জন্য ফুটছে। শুধুমাত্র আবারও বলবো, বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, এই ক্ষোভটাকে, এই জনবিস্ফোরণটাকে আটকে রেখেছে। তার কারণ একটাই, এরা চাইছে, এরা ফাঁদ পাতছে যে গণ্ডগোলটা তৈরি হোক, এবং সেখান থেকে যে ক্যাওস হবে, তাতে করে এই সরকারের শপথ গ্রহণটা যে করে হোক আটকে যাক, এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এই নির্বাচনের ফলটা আটকে যাক, এবং তারপর 6 মাসে একটা শেষ মরণ কামড় দিয়ে মরিয়া চেষ্টা করে ওই ভারত বিরোধী, ওই দেশ বিরোধী শক্তিকে অ্যাক্টিভেট করে এইভাবে এখানে ক্যাওস তৈরি করবে, আরও মায়ের কোল খালি করবে।
সবশেষে একটা কথাই বলবো, এই মমতা এই অভিষেকের মুখোশটাকে খুলে দিয়েছে বাংলা, কিন্তু তারপরেও দেখুন এদের বাঁদরামি। এবার ভাবুন, এরা বলেছিল 4 তারিখ দুপুর 12টার পর ডিজে বাজাবে, ওই অভিষেক বলেছিল না, ওই মমতা বলেছিল না যে নাড়ু খাওয়াবে। নাড়ু মানে কি? নাড়ু মানে বোমা, সেইগুলো বাঙালি হিন্দুকে দিয়ে শেষ করা হবে। তো এরা বলেছিল যে বিজেপি করি, আর জীবনে করব না, এটা বাড়ির বাইরে পোস্টার সাঁটাবে। তাহলে হেরে যাওয়ার পর এরা যদি শুভেন্দু অধিকারীর একদম খাস লোককে এইভাবে সরিয়ে দিতে পারে, তাহলে এরা জিতলে বা জেতার মতো অবস্থায় এলে 4 তারিখ দুপুরের পর পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কি হতো, যে কথাটা বারবার বারবার আপনাদের বলেছি। এদের বিশ্বাস করবেন না, এরা এরা ভয়ঙ্কর। এরা যদি ভুল করে জিতে যায়, বাঙালি হিন্দুর কোনো অস্তিত্ব থাকবে না। দেখুন, হেরে যাওয়ার পরও এদের এই যে অ্যাক্টিভিটি, এই যে জিহাদি কার্যকলাপ, এই যেভাবে চন্দ্রকে সরিয়ে দিল, সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কিছু বলার নেই, সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলছি, ভাবতে পারছি না, কথা বলতে পারছি না। চন্দ্রকে এইভাবে সরিয়ে দিল, সদা হাস্যময় একটা ছেলে, মাথা ঠান্ডা রাখা একটা ছেলে, কিন্তু এই জিহাদি শক্তির বিরুদ্ধে লড়তে 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 তাকে শহীদ হতে হলো। চন্দ্র ভাই, তোমাকে ভুলবো না, তোমার প্রতিটা রক্তের বদলা হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। যে কথা বলা হয়েছে যে 9 তারিখ অবধি অপেক্ষা করো, 9 তারিখ অবধি হয়তো হিন্দু বাঙালি এখানে অপেক্ষা করবে, কিন্তু এটা আমরা কেউ মানছি না, মানতে পারবো না। এর শেষ দেখে ছাড়বো ভাই। তোমাকে তো বাঁচিয়ে রাখা গেল না, কিন্তু তোমার এই বলিদান বাংলা বাঙালি কোনোদিন ভুলবে না। যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।